প্রশ্ন আছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো মন্দিরে ঢুকলেই শ্বাস প্রশ্বাস আপনা আপনি ধীর হয়ে যায়? কিন্তু কেন? মনের ভার হালকা লাগতে লাগে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা মন্দিরের গন্ধটাই আলাদা। এটা শুধু ধূপ বা আগরবাতি নয়, এর পেছনে লুকিয়ে আছে একটা পুরো গল্প। যখন আমরা মন্দিরে ঢুকি তখন প্রথম যে জিনিসটা আমাদের স্পর্শ করে তা মূর্তি নয়, তা মন্ত্রও নয়, তা হলো কেবলমাত্র গন্ধ। কোথাও কর্পূরের তীক্ষ্ণ গন্ধ, কোথাও চন্দনের ঠান্ডা সুবাস, আবার কোথাও বা ফুলের মিষ্টি গন্ধ। আর মজার ব্যাপারটা জানো, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এখন মন দিয়ে শোনো, কারণ এখানেই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা লুকিয়ে রয়েছে। প্রাচীন মন্দিরে গন্ধকে শুধু ভালো গন্ধ হিসেবেই দেখা হতো না, এটাকে ধরা হতো মনের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে। ঘিয়ের প্রদীপ, কর্পূর, লোবান, বুল্লুল আর টাটকা ফুল, এই সব কিছুই আয়ুর্বেদ আর আগম পরম্পরা অনুযায়ী সব ভেবেচিন্তেই বেছে নেওয়া হয়েছিল। উদাহরণ হিসেবে দিই, কর্পূর জ্বালালে বাতাস হালকা ও পরিষ্কার হয়। ঘিয়ের প্রদীপ তীব্র ধোঁয়া দেয় না, বরং একটা স্থির শান্ত পরিবেশ তৈরি করে। আর ফুল মনকে কখনো উত্তেজিত করে না, বরং এটাকে শান্ত করে। আরেকটা বিষয় হচ্ছে মন্দিরের গঠন। উঁচু ছাদ, মোটা পাথরের দেওয়াল, কম জানালা, এসব গন্ধকে ধীরে ধীরে ছড়াতে এবং অনেকক্ষণ ধরে বাতাসে ধরে রাখতে সাহায্য করে। আর এই কারণেই মন্দিরের গন্ধ হঠাৎ করেই কাউকে আঘাত করে না, এটা ধীরে ধীরে তোমাকে ঘিরে ধরতে থাকে। আর মস্তিষ্ক যখন এই গন্ধকে বারবার শান্ত পরিবেশে অনুভব করে, তখন সে সেই গন্ধকে শান্তির সঙ্গে জুড়ে দেয়। এখন প্রশ্ন ওঠে, যদি সবকিছুই এত পরিকল্পিত হয়, তাহলে সব মন্দিরের গন্ধ এক নয় কেন? এখান থেকে এই গল্পটা আরেকটু গভীর হয়। এর পরবর্তী পার্ট নম্বর 2 শুনে নাও। তো আপাতত এখান পর্যন্তই রাখছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর সেই সমস্ত বন্ধুদের কাছে এটি পাঠিয়ে দাও যারা মন্দিরে তো যায় কিন্তু মন্দিরের এই গন্ধটাকে ঠিক মতো অনুভব করতে পারে না। আর কমেন্টে বলো জয় ভবানী, জয় জয় ভবানী।